নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। 2024-এ মার্কিন মুলুকের ভোট তখনও হয়নি। নির্বাচনী প্রচারের মধ্যে এলো হিন্দুদের দীপাবলি উৎসব। আমেরিকায় ভারতীয় হিন্দুরা সংখ্যায়, আর্থিক ক্ষমতায় বেশ প্রভাবশালী। তাদের ভোট পাওয়ার জন্য ট্রাম্প দীপাবলির শুভেচ্ছা জানালেন। সেই সঙ্গে টেনে আনলেন বাংলাদেশে হাসিনা সরকারের পতনের প্রসঙ্গ, সেখানে হিন্দুদের ওপর অত্যাচারের প্রসঙ্গ, এবং এর জন্য দায়ী করলেন পরোক্ষভাবে ডিপ স্টেটকে এবং প্রত্যক্ষভাবে তার পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনকে। বললেন তিনি ক্ষমতায় থাকলে এমনটি হতো না। আসলে এটা যে ছিল তার নির্বাচনী একটি ফ্রড বা জালিয়াতি, এই ভাষণ যে তার জালিয়াতি করে দেয়া, সেটা প্রমাণ তার পরবর্তী সময়ে আমরা ভালো করে দেখতে পাচ্ছি। তার সেই কথার রেশ টেনে 3 মাস আগে ট্রাম্পের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড কাতারের দোহায় স্পষ্টভাবে একটি ঘোষণা দিয়েছিলেন যে ভবিষ্যতে অন্য দেশের সরকার ভাঙতে আমেরিকা কিছু করবে না। এইসব কথা যে আমেরিকার শুধুই মুখের কথা, এবং বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প যে তার পূর্বসূরিদের চেয়ে অনেক বেশি বিপজ্জনক, গণতন্ত্রের একটা মুখোশ যা ছিল তার আগের প্রেসিডেন্টদের, সেটাও যে ট্রাম্পের নেই তার প্রমাণ মিলল 3 দিন আগে ভেনেজুয়েলায়। আধুনিক বিশ্বের ইতিহাসে যা কোনো দিন হয়নি সেটাই করলেন ট্রাম্প। হঠাৎ আক্রমণে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ভবন থেকে তুলে নিয়ে এলেন রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে, নিয়ে এলেন নিউ ইয়র্কে। এটা একেবারে রাষ্ট্রীয় স্তরের কিডন্যাপিং। ছোটোখাটো স্তরে যেমন ওই ডাকাতরা কিডন্যাপ করে নিয়ে যায় কাউকে, এটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ট্রাম্প কিডন্যাপারের ভূমিকা পালন করলেন। হাতে হাতকড়া, চোখ বাঁধা রাষ্ট্রপতি মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প এবং সদর্পে বুক বাজিয়ে বললেন ড্রাগ ট্রাফিকিং বন্ধ করতে ও ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে তিনি এই মহান কাজটি করেছেন। গত নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের কমলা হ্যারিস এই প্রসঙ্গে বলেছেন, ড্রাগ ট্রাফিকিং বন্ধ করা বা গণতন্ত্র প্রতিষ্ঠা কোনো কারণ নয়, আসল কারণ অন্য। এই আসল কারণ হলো ভেনেজুয়েলার বিশাল খনিজ তেলের ভাণ্ডার দখল করা। একইভাবে বাংলাদেশে আমেরিকার সবচেয়ে বড় স্বার্থ সেন্ট মার্টিনস দ্বীপের দখল নেওয়া, সেখানে একটি সামরিক ঘাঁটি তৈরি করা, যাতে ইন্দো প্যাসিফিকে চীনের প্রভাবে নজর রাখা যায়, লাগাম পরানো যায়। সেন্ট মার্টিনস দ্বীপের ওপর আমেরিকার নজর বিষয়ে স্বয়ং শেখ হাসিনা কি বলেছেন সেটা সবাই জানেন। তিনি বলেছিলেন যে তিনি যদি এই প্রস্তাবে রাজি হতেন, এক সাহেব সাদা চামড়ার তার সঙ্গে দেখা করেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন, তিনি রাজি হলে তার পতন হতো না, তার সরকার থেকে যেতে পারত, এবং 2024-এ যে ইলেকশন নিয়ে হাসিনার বিরুদ্ধে এত কথা পশ্চিমাদের এবং আমেরিকার, সেসব আর হতো না। কিন্তু সেন্ট মার্টিনসের কথা তো আমরা জানলাম, সবার চোখের আড়ালে সোনাদিয়া দ্বীপে, বাংলাদেশের সোনাদিয়া দ্বীপে কি চলছে সেদিকে কারোর নজর নেই। আমি অন্তত কোনো জায়গায় কাউকে বলতে শুনিনি সোনাদিয়া দ্বীপে আমেরিকার কি প্ল্যান প্রোগ্রাম চলছে, এবং সে আমাদের মোহাম্মদ ইউনূসের সাথে একটা গোপন বোঝাপড়া করে কিভাবে সোনাদিয়া দ্বীপকে দেয়া হয়েছে আমেরিকার হাতে। কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা স্বাক্ষরিত চুক্তি নেই যা বলে মার্কিন যুক্তরাষ্ট্র সোনাদিয়ায় সামরিক ঘাঁটি তৈরি করছে।
তবে পেছনের পর্দায় যা ঘটছে তা অনেক বেশি জটিল এবং আকর্ষণীয়, এবং তা বর্তমানে সেন্ট মার্টিনসের থেকে সোনাদিয়া দ্বীপের ওপরে আমেরিকার নজর বেশি। সোনাদিয়া মাত্র 9 বর্গ কিলোমিটার আয়তনে, কিন্তু মনে রাখতে হবে এটা সেন্ট মার্টিনস আইল্যান্ডের চেয়ে প্রায় 3 গুণ বড়। কক্সবাজার শহর থেকে 15 কিলোমিটার দূরে গভীর সমুদ্রে অবস্থিত সোনাদিয়া, এবং এর গুরুত্ব অপরিসীম। ছোট হলেও এই দ্বীপটি বিশাল সম্পদ লুকিয়ে রেখেছে। তার মধ্যে 7 লক্ষ টন, আবার বলি 7 লক্ষ টন ভারী খনিজ যা বিশ্বব্যাপী শিল্পে ব্যবহৃত হয়, সেটা আছে এই দ্বীপে। সবচেয়ে বড় ব্যাপার, এই দ্বীপ হচ্ছে গভীর সমুদ্র বন্দর হিসেবে অনেক বেশি উপযুক্ত চট্টগ্রাম বন্দরের চেয়ে। এই দ্বীপের দখল নেয়ার সব ব্যবস্থা করে ফেলেছে আমেরিকা, এবং ওই কি যেন বিভিন্ন সব ট্রেনিং করতে, যে জয়েন্ট ট্রেনিং করতে যে সব আসছে না আমেরিকা, গত বছর ওই 2-3টে ট্রেনিং হয়ে গেছে। সেই ট্রেনিংয়ের আসল উদ্দেশ্য হচ্ছে এখানে ঘাঁটি তৈরি করা। প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশে হাসিনা সরকার পতনের অন্যতম কুশীলব ছিলেন, এটা এখন একেবারে পরিচিত সত্য। তার সঙ্গে ছিল কুখ্যাত ডিপ স্টেট। তারাও ভেনেজুয়েলার মাদুরো সরকারের পতন ঘটাতে চেষ্টা করেছেন, সফল হননি। কিন্তু তাদের কাছেও চিন্তার অতীত ছিল ট্রাম্প যেভাবে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে কিডন্যাপ করে নিয়ে এলো, এবং এখন ট্রাম্প বলছেন দেশের অবস্থা শান্ত না হলে ভেনেজুয়েলাতে থেকে যাবে মার্কিন সেনা, মার্কিন প্রশাসন। ওয়াকারুজ্জামানের সঙ্গেও দেখুন চুক্তি কিন্তু হয়ে গিয়েছিল। এই একই অবস্থা হতো কিন্তু আমাদের বাংলাদেশেও। ওয়াকারুজ্জামানের সঙ্গে চুক্তি হয়ে গিয়েছিল। সুতরাং শেখ হাসিনাকে তার গণভবন থেকে তুলে নিয়ে আসাটা কোনো সমস্যার ব্যাপার ছিল না। আর সুদূর আমেরিকাতেও নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। ঢাকার অভ্যন্তরে কোনো কারাগারে নিয়ে যাওয়াই যেত, চোখ বেঁধে হাতে হাত কড়া পরিয়ে রাস্তা দিয়ে হাঁটিয়ে, যেভাবে নিয়ে যাওয়া হয়েছে মাদুরোকে। কারাগারে রাখা যেত হাসিনাকে, এবং তারপর বিচারের প্রহসন করে দেয়া যেত লম্বা মেয়াদের কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড, যেমন দেয়া হয়েছিল জনাব জুলফিকার আলী ভুট্টোকে। তার মতো ঝুলিয়ে দেয়া যেত শেখ হাসিনাকেও ফাঁসি কাটে। তার বদলে শেখ হাসিনা যথেষ্ট মর্যাদার সঙ্গে একজন প্রাক্তন রাষ্ট্রনায়কের প্রাপ্য সম্মান নিয়ে যে বেঁচে আছেন ভারতে, তার কারণ ভারত সরকারের ভূমিকা। এটা ঠিক যে শেখ হাসিনার রাজনৈতিক উত্থান প্রশ্নচিহ্নের মুখে আজ এই 2026-এর 5 জানুয়ারিতে এসে দাঁড়িয়েছে। কিন্তু উত্থানের সম্ভাবনা কি শেখ হাসিনার বিলুপ্ত হয়ে গেছে? না, যায়নি। এবং যত দিন যাবে তার উত্থান ততই উজ্জ্বলতর হবে। 1975-এর 15ই আগস্টের পর শেখ হাসিনার দেশে ফিরতে 6 বছর লেগেছিল, ক্ষমতায় ফিরতে লেগেছিল তারপরেও 21 বছর 75-এর পর। 75-এ শেখ মুজিবের সপরিবার নিহত হওয়ার সময়, এবং তারপর দীর্ঘ কয়েক বছর, এমনকি 1975 সালেও ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। সেই ইন্দিরা গান্ধী, যিনি 71-এর স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের জন্মে বড় ভূমিকা নিয়েছিলেন, তিনি 75-এর 15ই আগস্টের পর কেন চুপ করে গিয়েছিলেন? কেউ কি প্রশ্নটা করেছেন? ইন্দিরা গান্ধী কেন আওয়ামী লীগের পক্ষে 71-এর ভূমিকা গ্রহণ করেননি 75-এ এসে? কেন 6 বছর অপেক্ষা করছিলেন শেখ হাসিনা দেশে ফিরতে? কারণ কূটনৈতিক ও দেশীয় রাজনৈতিক পরিস্থিতি। সেটা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ছিল না, তাদের ঘরোয়া যুদ্ধ, ঘরোয়া সংঘর্ষ। এই অপেক্ষার পেছনের কারণগুলো অনুসন্ধান করুন, উত্তর পেয়ে যাবেন। বুঝবেন কেন ক্ষমতায় ফিরতে এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল শেখ হাসিনাকে।
কিন্তু এটাও বলে দিচ্ছি, আগের মতো এবার শেখ হাসিনার অপেক্ষা দীর্ঘ হবে না। কারণ ইউনূস সরকারের বিরুদ্ধে ভারতের মোদি সরকার যুদ্ধ ঘোষণা করেনি ঠিকই, কিন্তু যা ব্যবস্থা নিয়েছে মোদি সরকার তা ওই 1975-এর 15ই আগস্টের পর থেকে তারপরে বেশ কিছু বছর সেই ব্যবস্থা কিন্তু নেয়নি ভারতের তৎকালীন যে সরকার, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, নরসিমহা রাও, সবার এইসব সরকার কেউ সে ব্যবস্থা করেনি। কিন্তু মোদি সরকার সেই ব্যবস্থা, অনেক কিছু ব্যবস্থা নিয়েছেন। আগে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়নি সেটাও এবার নিয়েছেন। হাতে না মেরে ভাতে মারার ব্যবস্থা, এবং সেটাই পরিস্থিতিকে দ্রুত তীব্র করে তুলছে। স্থলপথে বাণিজ্য বন্ধ করে দিয়েছে ভারত, যেটুকু আছে সেটাও বন্ধ করে দিচ্ছে। ত্রিপুরা বাংলাদেশের দীর্ঘ সীমান্তে কারফিউ জারি করেছে ভারত, নৈশ কারফিউ, সন্ধ্যে 6টা থেকে ভোর 6টা পর্যন্ত। আরও অনেক ব্যবস্থা আপনারা তা জানেন। তার মানে মুঠো শক্ত করছে ভারত দ্রুততার সঙ্গে। এই ডিসেম্বরে 50,000 মেট্রিক টন চাল চেয়েছে বাংলাদেশ, ভারত না বলেনি, কিন্তু স্থলপথে সেই চাল যেতে পারবে না। ভারতের ডিজেল, ভারতের বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার প্রস্তাব আলোচিত হচ্ছে ভারতের নীতি নির্ধারকদের মহলে। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে ভারত বাংলাদেশকে সাবসিডাইজড রেটে, অর্থাৎ বাজারের থেকে অনুদান দিয়ে কম দামে 1160 মেগাওয়াট বিদ্যুৎ সাপ্লাই করে। যেখানে আদানির বিদ্যুৎ সেটা বিক্রি হয় বাংলাদেশের কাছে 16 থেকে 18 টাকায়, সেখানে ভারতের সরকারি গ্রিডের বিদ্যুৎ বাংলাদেশ পায় 7 থেকে 9 টাকা প্রতি ইউনিট, মানে অর্ধেক দামে। একইভাবে সাবসিডাইজড রেটে ভারত বছরে 10 লক্ষ মেট্রিক টন হাই স্পিড ডিজেল পাঠায় বাংলাদেশে। আবার বলি পরিমাণটা, 10 লক্ষ মেট্রিক টন হাই স্পিড ডিজেল ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে। এই লাইন তৈরি ও এগ্রিমেন্ট সব কিছু শেখ হাসিনার আমলে। এটাও বন্ধ করার কথা খুব গুরুত্বের সঙ্গে ভাবছে ভারত। ভারতের MIM দলের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি সম্প্রতি প্রশ্ন তুলেছেন, কেন এই 2025 সালে এসেও বাংলাদেশের ইউনূস সরকারকে 120 কোটি টাকা অনুদান ও সাহায্য দেয়া হবে? কেন 8 বিলিয়ন বা 800 কোটি ডলার লেটার অফ ক্রেডিট বা LC বাংলাদেশকে দিয়ে রেখেছে ভারত? এখনও কিন্তু তুলে নেয়নি। গত 1.5 বছর এসব ব্যাপারে ব্যবস্থা নেয়নি ভারত। একটা আশা ছিল বাংলাদেশে একটা ফ্রি, ফেয়ার এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। কোনোটাই করেনি সেখানকার সরকার। বিএনপির তারেক জিয়ার সঙ্গে সমঝোতা করে আর একটি শেষ চেষ্টাও করেছিল ভারত, কিন্তু জামাত বিএনপি জোট সরকারের একটা সম্ভাবনা, যেটা এখন বাংলাদেশে খুব ভালোভাবেই প্রচার পাচ্ছে, সেই সমঝোতাকে প্রশ্নবিদ্ধ করেছে। অতএব ভারতের সামনে এখন যে রাস্তা, সেটা হলো হাতে মারার আগে ভাতে মারা, অর্থাৎ প্রথমে ভাতে মারা এবং তারপর হাতে মারা। বাংলাদেশকে এখন পাকিস্তানের সঙ্গে এক বন্ধনীতে ফেলে দিয়েছে ভারত। মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বহিষ্কারের মাধ্যমে বুঝিয়ে দিল ভারত যে পাকিস্তানের সাথে রয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে যে চোখে দেখে সেই একই চোখে বাংলাদেশকেও দেখবে, এবং দেখতে শুরু করেছে ভারত। এটা বলতে কি বোঝায় আশা করি বুঝিয়ে বলতে হবে না। ধরে নিতে হবে অপারেশন সিন্দুর ভারতের পশ্চিম সীমান্তে হয়েছে যখন, পূর্ব সীমান্তেও হতে দেরি হবে না। মাদুরের মতো দুর্দশা হাসিনার হয়নি, ভারত ছিল বলে। এবার শেখ হাসিনাকে ক্ষমতায় ফের বসিয়ে তবে নিশ্চিন্ত হবে ভারত। এটা যে শুধু ভারতের সুরক্ষার জন্য দরকার তা নয়, দরকার বাংলাদেশের জন্য, এবং দরকার এই উপমহাদেশের শান্তি
ও সুস্থিতির জন্য ভারত এবার কিন্তু স্পষ্টভাবে এগিয়ে চলেছে আগামী দিনে কী করতে চলেছে বাংলাদেশের জন্য। ধন্যবাদ।